সংবাদ মাধ্যমগুলো বলছে নেইমার জুনিয়রকে যদি জাতীয় দলে ফেরানো হয় তাহলে অন্তত দুজন খেলোয়াড় থেকে যে কোনো একজন খেলোয়াড় বিশ্বকাপের যাত্রা মিস করবেন। আবার এই সংবাদটা পড়তে পড়তে ভাবছিলাম ডিফেন্সেও এমন দুজন খেলোয়াড় আছে যেই দুজন থেকে একজনকে বাদ দিয়ে যদি থিয়াগো সিলভাকে সিরিয়াসলি চিন্তা করা হতো তাহলে মোটেও ভুল হতো না, বরং এটাই যৌক্তিক সিদ্ধান্ত হতো। কি করবেন কার্লো আনচেলত্তি সেটা তার ব্যাপার, কিন্তু আমার দিক থেকে এই পাঁচজন খেলোয়াড়কে নিয়ে একটু বিস্তারিত খোলামেলা আলোচনা করা প্রয়োজন মনে করছি। প্রথমেই নেইমার প্রসঙ্গে আসা যাক। নেইমার জুনিয়রকে দলে নিতে হলে কাকে বাদ দিতে হবে আর কাকে রাখতে হবে এই চিন্তাটা আসলে করার এই মুহূর্তে সুযোগটা খুব একটা নাই। আপনি যদি আবেগ বলেন তাহলে আবেগ, যদি বলেন বিবেক তাহলে বিবেক। কোন সেই দুইজন খেলোয়াড়? একজন হচ্ছেন আন্দ্রে সান্তোস আর একজন হচ্ছে জোয়াও পেদ্রো। সংবাদ মাধ্যমগুলোর দাবি এমনটাই যে এই দুইজন থেকে যে কোনো একজন বিশ্বকাপ যাত্রা মিস করতে পারেন। শুধুমাত্র নেইমার জুনিয়র যদি ঢুকে যান তাহলে নেইমার জুনিয়রকে আসলে বিবেচনাটা তো মিডফিল্ডের সিস্টেমে না। নেইমার জুনিয়র স্বাভাবিকভাবে তাকে চিন্তা করা হবে ফরওয়ার্ড লাইনের জন্য, তাহলে ফরওয়ার্ড লাইন থেকে একজন মিস করতে পারেন, সেটা আবার জোয়াও পেদ্রো। এখন প্রশ্ন হলো জোয়াও পেদ্রোকে যদি এই মুহূর্তে অফ রাখা হয় তাহলে তার জায়গায় আসলে কাকে কাকে রাখা হতে পারে? সেখানে এক্সপেক্টেডলি দুটো নাম একেবারে পরিষ্কারভাবেই ধরে নেওয়া যায়। একটা হচ্ছেন এন্দ্রিক, আরেকজন হচ্ছে ইগোর থিয়াগো। আনচেলত্তির হাতে একটা ভালো অপশন আছে, সেটা হলো ম্যাথুস কুনিয়া। এই প্লেয়ারটাকে যদি আপনি ফরওয়ার্ড লাইনে খেলান তাহলে অবশ্যই আপনি একটা ভালো ফলাফল পেতে পারেন। কিন্তু এর সাথে আরেকটা যদি কিন্তু লাইগা যাচ্ছে, সেটা হলো যে ফ্লেমেঙ্গোর যে পেদ্রো আছে তাকেও বিবেচনা করা হচ্ছে। যদি এই পেদ্রো সুযোগ না পান, জোয়াও পেদ্রো চেলসিতে যে খেলে, তাহলে হয়তোবা ফ্লেমেঙ্গোর যে পেদ্রো আছে তাকে হয়তোবা বিবেচনা করা হতে পারে। তাহলে এই দুজনের একজন যদি আপনি বিবেচনা করেন ফরওয়ার্ড লাইনে যদি একজনকে রাখেন তাহলে আন্দ্রে সান্তোস আবার বাদ পড়ে যায়। আমি ব্যক্তিগতভাবে মিডফিল্ডকে একটু বেশি প্রায়োরিটি দিতে চাই, তার কারণ ফরওয়ার্ড লাইনে নেইমার যুক্ত হলে সেখানে আপনি যদি জোয়াও পেদ্রোকে বলেন আর ফ্লেমেঙ্গোর পেদ্রোকে বলেন, দুজনে একজনকে আপনি বাদ দিতে পারেন বা দুজনকেও যদি আপনি বাদ দেন। আমি এই মুহূর্তে বাদ না দেওয়ার পক্ষে শুধুমাত্র নেইমার শব্দটার কারণে, যে আপনি যদি কাউকে বাদ দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু মিডফিল্ডে আন্দ্রে সান্তোসকে আসলে ফর ফিউচার আমি ব্যক্তিগতভাবে পছন্দ করব। সে যদি মিডফিল্ডে থাকে বা তাকে যদি রাখা হয় তাহলে অদূর ভবিষ্যতে ব্রাজিলের জন্য একটা ভালো সার্ভিস পেতে পারে এবং এখন থেকেই মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা তৈরি হতে পারে। এই গেল ফরওয়ার্ড লাইন। কথা একেবারে ক্লিয়ার। নেইমার জুনিয়রকে রাখতে হলে কাকে বাদ দিতে হবে কাকে রাখতে হবে এত ইকুয়েশন মিলানোর কোনো সুযোগ নাই। নেইমারকে রাখতে হবে, সেক্ষেত্রে কাকে রাখবে কাকে রাখবে না এটা কার্লো আনচেলত্তির ব্যাপার। এটা হলেই বোধহয় এই তর্কে আর নতুন করে কোনো শব্দ যোগ করার প্রয়োজন নাই। ডিফেন্স লাইনে আসেন। ডিফেন্স লাইনটা এমন অবস্থা, সেটা আসলে খুব দুঃখজনক এজন্যই যে এইটার মিলিতাও থাকলে একটু ভরসা পাওয়া যেত এমনভাবে যে একজন প্লেয়ার যখন রাইট ব্যাক পজিশনে খেলতে পারে, ডিফেন্ডার হিসেবেও খেলতে পারে, তখন এই ধরনের খেলোয়াড় আসলে সত্যিকার অর্থে স্কোয়াডে খুব বেশি জরুরি ছিল। কিন্তু আপনি হয়তোবা কিছুটা ভরসা পেতে পারেন মার্কুইনহোসকে দিয়ে আর গ্যাব্রিয়েল মেগালাসকে দিয়ে, এই দুজনকে আপনি একেবারে শুরু থেকে পাবেন। কিন্তু এইটার মিলিতাও স্কোয়াডে থাকা মানে একটা অন্যরকম শক্তির জায়গা ছিল, কিন্তু সেই জায়গাটা চরমভাবে মিস করবে ব্রাজিল, এতে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন থাকছে যে থিয়াগো সিলভা কি এখানে আসতে পারেন? অবশ্যই পারেন। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করছি, আমি যা বলবো সেটাই হবে এমন ভাইবেন না। বিষয়টা হলো আমি একটা পর্যালোচনা আপনার সামনে তুলে ধরছি। থিয়াগো সিলভা এই মুহূর্তে কেন তাকে বিবেচনা করা হবে এটা আগে একটু বলে নেই। কার্লো আনচেলত্তির পরিষ্কার স্টেটমেন্ট, সে এখন অবধি যেভাবে খেলছে এটা কখনোই বোঝার উপায় নাই যে তার বয়স এত। তার মানে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফিটনেস ঠিক রেখেছেন, ফর্ম ঠিক রেখেছেন এবং দাপিয়ে খেলে যাচ্ছেন। যেই দলেই খেলছেন সেই দলের শিরোপা জয়ে ও অসামান্য ভূমিকা রেখে যাচ্ছেন। তাহলে এইরকম একজন পটেনশিয়াল খেলোয়াড়, যার কিনা বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার গুণবলী রয়েছে, এমনকি বিশ্বকাপে দলকে শুধু নেতৃত্বই না, যতক্ষণ ডিফেন্ডার হিসেবে মাঠে দাঁড়িয়েছিলেন ততক্ষণ ব্রাজিলের জন্য একটা ভরসার প্রতীক হয়েছিলেন, এরকম একজন খেলোয়াড়কে আপনি যখন দেখবেন ফিট এবং এখনও বয়সটাকে বাদ দিয়ে নিজেকে যেভাবে মেলে ধরছে, তাতে করে আপনি তাকে বাদ দিতে পারছেন না, এরকম একটা পজিশন যখন চলে আসে, কোচের মুখ থেকে যখন এরকম প্রশংসা আসে, তখন থিয়াগো সিলভাকে আপনি অটো চয়েসও এক প্রকার বলতে পারেন। এইটা হলো তার পারফরমেন্স এবং সে নিজেকে যেই জায়গাটা রেখেছে এটা হলো তার কর্তৃত্ব বলেন বা এটা তার অধিকার যে তাকে নিয়ে কথাগুলো এখন বলতে হবে। এবার এমন একটা বিষয় সামনে আসতে যাচ্ছে যে বিষয়টা আসলে আপনারা সবাই গণহারে আপনি আমার পক্ষে কথা বলা শুরু করে দেবেন। আমার পক্ষে না, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। একজন হচ্ছেন দানিলো, আর একজন হচ্ছেন আলেক্সান্দ্রো। এই দুজন খেলোয়াড় থেকে যদি আপনি একজনকে বাদ দেন সেই ব্যক্তিটা হইতে পারে দানিলো। আপনি দানিলোর জায়গায় যদি থিয়াগো সিলভাকে রাখেন তাহলে আপনি কাকে বেছে নেবেন? মানে গোটা দুনিয়ার যত ব্রাজিল ভক্ত আছে
এর ভেতরে আপনি যদি মনে করেন 99.99% ভক্তরা থিয়াগো সিলভাকেই বেছে নেবে, দানিলোকে মনে হয় 1% মানুষ যদি বেছে নেয় তাহলে ওই 1% মানুষকে মনে খুঁজে পাইতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। বলতে চাচ্ছিলাম এই জন্য যে আপনি ফুলব্যাক হিসেবে সান্দ্রোকে স্টার্টার হিসেবে দেখতে নাও পারেন, ব্যাকআপ হিসেবে, কিন্তু তার চেয়েও ভালো ব্যাকআপ থাকা সত্ত্বেও কেন তাদেরকেই পছন্দ করা হয় এটা আমার বোধগম্য না। এটা নিয়ে আর বিতর্ক চাই না, এখন যেই সময়টা আছে এই সময়টা বিতর্কের না। কথা হলো যদি রাখতেই হয় আর যদি রাখার উপর থেকে কোনো চাপও থাকে তাহলে সেই বিষয়টা তো আসলে আমাদেরকে একটু বোঝানো দরকার। এখন পারফরমেন্স যদি করতে না পারে তাহলে সেটা আসলে দুঃখজনক পর্যায়ে চলে আসে। আপনি ফুলব্যাক হিসেবে যদি কার্লোস আগুস্তোর কথা বলেন তাহলে আমি সবার আগে তাকেই পছন্দ করব, শুধুমাত্র আলেক্সান্দ্রোর আগে। এখন সান্দ্রোকে যদি আপনি ব্যাকআপ হিসেবে ফুলব্যাকের ব্যাকআপ হিসেবে যদি আপনি রাখেন তাহলে মানা যায়। দানিলোকে আপনি কোথায় রাখবেন? শুধুমাত্র ভার্সাটাইল খেলোয়াড়, ডিফেন্সে খেলতে পারে, রাইট ব্যাকে খেলতে পারে, এই জন্য আপনি তাকে দলে রাখবেন। যদি এরকমটা না হয়ে বরং এইভাবে চিন্তা করা যায় যে দানিলোর জায়গায় যদি থিয়াগো সিলভাকে রাখা হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হব এবং এই সিদ্ধান্তটা অনেক অনেক যৌক্তিক হবে। তার মেজর কারণ যেটা, এই দুইজন খেলোয়াড় মানে যেমন বাজে পারফরমেন্স করছে তেমন হতচ্ছিরি অবস্থা, ক্লাবের হয়ে নিজেকে সেইভাবে মেলে ধরতে পারছে না, থাকতেছে অধিকাংশ সময় বেঞ্চে বসে, যে কারণে এই দুইজন খেলোয়াড়ের পারফরমেন্স এত জঘন্য হওয়ার পরেও তারা যখন স্কোয়াডে অটো চয়েস হিসেবে থেকে যায় তখন আসলে ফ্যান হিসেবে বলেন বা বিশ্লেষক হিসেবে বলেন, যে জন্যই বলেন না কেন, মুখ থেকে একটা বেফাস কথা বের হয়ে যায়। সে বেফাস কথাটা কি জানেন? হয়তো বা কার্লো আনচেলত্তি অথবা টিম ম্যানেজমেন্ট অথবা ব্রাজিল ফুটবল ফেডারেশনের উল্লেখযোগ্য গ্রহণযোগ্য কোনো একজন ব্যক্তির ভিডিও ক্লিপ এই দুজনের কাছে আছে, যে কারণে এই দুইজন মানুষকে আর যাই হোক অন্ততপক্ষে স্কোয়াড থেকে ফালানো যাবে না। এই যদি হয় পরিস্থিতি তাইলে তো আসলে আপনি কিছু করতে পারবেন না। মানে একটা ফান পার্ট, সিরিয়াসলি নিয়েন না বিষয়টা। বিষয়টা হলো আপনি এই দুইজনকে যখন স্কোয়াডে ঢোকাবেন তখন আপনার কাছে উল্লেখযোগ্য কোনো কারণও খুঁজে পাওয়া যাবে না যে কেন আসলে তারা কী কারণে তারা স্কোয়াডে মানে অটো সুযোগ পেয়ে যায়। মানুষ পারফরমেন্স করে সুযোগ পাচ্ছে না, আর সেখানে এই ধরনের খেলোয়াড় যদি অটো চয়েস হয়ে যায় তখন ব্রাজিলের প্রশান্তির চেয়ে, ব্রাজিলের খেলা দেখে প্রশান্তি আপনি কী পাবেন, মাঠে নামার আগে দুশ্চিন্তা শুরু হয়ে যায়। তো এই যে 5জন খেলোয়াড় বা কয়েকজন খেলোয়াড়ের নাম আপনার সামনে তুলে ধরলাম, এর মধ্যে থিয়াগো সিলভাকে যদি দানিলো অথবা আলেক্সান্দ্রোর দুজনের একজনকে রেখে অন্তত থিয়াগো সিলভাকে যদি বিবেচনা করা হয় তাহলে অত্যন্ত খুশি হব। আর নেইমারের চ্যাপ্টারটা তো আগে ক্লোজ করে দিলাম যে তার ক্ষেত্রে কে আসলো কে গেল এই মুহূর্তে বোধ হয় এরকমটা চিন্তা করার কোনো সুযোগ নাই, যেহেতু ব্যক্তিটা যখন নেইমার, এই নামটার সামনে আসলে আর কোনো ব্যক্তির থাকা না থাকা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নাই। আমি যা মনে করলাম তাই আপনার সামনে তুলে ধরলাম। আপনারা কে কী ভাবছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।